সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায়। দেখছেন দীপ্ত টিভির নিয়মিত কৃষি বিষয়ক আয়োজন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজনে। দর্শক, প্রতি সপ্তাহে আপনাদের পাঠানো কৃষি বিষয়ক নানা সমস্যার সমাধান নিয়ে হাজির হই আমরা আমাদের এই আয়োজনে। আজকেও তেমনি আপনাদের পাঠানো সকল সমস্যার সমাধান দেবেন আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ। আমাদের মাঝে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই দীপ্ত স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। প্রথম প্রশ্নটি এসেছে কুমিল্লা থেকে, সোহাগ করেছেন, ঝিঙে গাছে ফুল আসার পরে ঝরে পড়ছে, সমাধান কি? আমাদের যে ঝিঙ্গে, তারপর হচ্ছে কাঁকরোল, পটল, এগুলো আসলে যে আমাদের লতা জাতীয় সবজি, হ্যাঁ, এই সবজির ক্ষেত্রে ঝিঙ্গে কিন্তু আমাদের যে পুরুষ ফুল, স্ত্রী ফুল আলাদা আলাদা, একই গাছে কিন্তু আলাদা আলাদা ফুল হয়। এখন এইগুলো পরাগায়নের জন্য কিন্তু উপকারী, যেটা আমাদের মৌমাছির দরকার হয়। আমাদের দেশে দেখা যায় কি, যেহেতু অপর্যাপ্ত মানে কোনো যত্রতত্র কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ব্যবহার কারণে উপকারী পোকা কিন্তু অনেক কমে গেছে, অনেক মেরে গেছে। আসলে আমরা পোকা দেখলেই হয়তো মনে করি যে এটা ক্ষতিকারক, কিন্তু আমাদের এই পোকার ক্ষেত্রে খেয়াল করি, যেই পোকাগুলো নর্মালি দিনের বেলা বের হয়, তার মানে এইগুলা কিন্তু বেশিরভাগই উপকারী পোকা থাকে। আর যেগুলো ক্ষতিকর এগুলো কিন্তু নকটার্নাল, রাতের পোকা হয়। এখন আমাদের যখন আমরা তো স্প্রে করি দিনের বেলা, তাই দেখা যাচ্ছে কি এই উপকারী পোকা তুলনামূলকভাবে কম। এইটা যে এই উপকারী পোকা যে মৌমাছির অভাবে কিন্তু, কারণ যেহেতু এটা পরাগায়নের একটা ব্যাপার থাকে, পরাগায়ন না হলে কিন্তু ফুল থেকে ফল আসবে না। এখন আমাদের এই জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এই পরাগায়নের অভাবে ফুল থেকে ঝরে পড়ে। এখন আমি তাকে একটা পরামর্শ দিব যে যেন পরাগায়নের জন্য আমাদের দেশে কিন্তু এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কিন্তু মৌ চাষের প্রতি একটা সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মৌ চাষ করলে কি হবে, তার কিন্তু একটা মধু আসবে, একটা তার অর্থকরী ফসল হিসাবে সে মধু পাচ্ছে। পাশাপাশি কিন্তু তার যে যদি মাচা করে করা হয়, যেহেতু অনেক বড় জমি, সে কিন্তু ওইখানে পরাগায়নের সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তাতে তার আসলে ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড যেটা কীটনাশক, এটার খরচও কমে আসছে, এটা খরচ কমে যাচ্ছে। পাশাপাশি কিন্তু সে মধু বা পাচ্ছে, মধুটা কিন্তু পুষ্টিকর একটা খাবার, এটা তার ফ্যামিলির জন্য ভালো হচ্ছে, বা যদি সে বিক্রিও করে তাও কিন্তু সে ভালো লাভবান হবে। এবং পাশাপাশি কিন্তু তার যে আশেপাশে যত সবজি যে চাষ করবে, শুধু ঝিঙ্গে না, অন্যান্য সবজির ক্ষেত্রেও তার কিন্তু পরাগায়নের সহায়তাটা করবে। তাহলে এটা আমি মনে করি যে এই পদ্ধতিটা সে অবলম্বন করে সবচেয়ে সে লাভবান হবে। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি মিজান, নওগাঁ থেকে, তিনি জানতে চেয়েছেন, পুঁই শাকে ছিদ্রকারী পোকা থেকে রক্ষার উপায় কি? ধন্যবাদ। আসলে যে আমাদের যে শাক জাতীয় সব ফসলের ক্ষেত্রে যে লিফ মাইনার নামে একটা পোকা থাকে, এটা কি করে, আমাদের যেহেতু শাকটা কিন্তু মেনলি খাওয়ায় গ্রিন, সবুজ অবস্থায়। এখন পোকাগুলো কি করে, তাদের লিফ যে পাতার যে উপরে সবুজ অংশটা খেয়ে ফেলে, মানে তখন দেখা যাচ্ছে তাদের ক্লোরোসিস, যেটা বলে কালারটা নষ্ট হয়ে যায় এবং দেখতেও খারাপ দেখা যায়। তখন ওইটা হচ্ছে কি, ওই পাতাগুলো কিন্তু আর খেতে মানে চায় না, বাজার মূল্য থাকে না। এখন আমাদের এইটার খেয়াল করতে, এটা হচ্ছে মেইনলি যদি আমাদের জমিতে যদি অপরিষ্কার থাকে, তখন এই পোকাটার আক্রমণ বেশি হয়। যে পাতাগুলো যদি আমাদের দেখা যাচ্ছে অনেক ঘন হয়ে গেছে, পাতা বেশি হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে এই পোকাগুলা, এই শোষক পোকা যেটা আমরা লিফ মাইনার বলতেছি, এটা কিন্তু আগাছাতে থাকে। তখন ওইটাই আমাদের জমিতে মানে ফসলের উপর ইফেক্ট করে। তখন আমার যদি অল্প পরিমাণে হয়, তখন তাকে ওই পাতাগুলা মানে সংগ্রহ করে ফেলে দিতে হবে, এবং পোকাটাকে সংগ্রহ করে মেরে ফেলতে হবে। আর তারপরে যদি তার আক্রান্তের পরিমাণটা বেশি হয়, তাকে একটা ইনসেক্টিসাইড, যে সাইপারমেথ্রিন গ্রুপের হতে পারে, যে কোনো একটা ইনসেক্টিসাইড তাকে স্প্রে করতে হবে। স্যার, আপনি জানেন যে আমাদের দীপ্ত কৃষি টিম একদম প্রত্যন্ত অঞ্চলের কৃষকের কাছে পৌঁছায়, এবং সেরকমই একজন কৃষক ভাইয়ের কাছ থেকে একটা ভিডিওর মাধ্যমে আমরা তার প্রশ্ন শুনবো। স্যার, জি জি জি। আমরা লিচু চাষ করি, আমাদের লিচুতে নানান বিভিন্ন ধরনের পোকামাকড়ে সমস্যা করে, পানির সমস্যা হয়, তাতে আমাদের লিচুতে ফলনটা একটু কম হইবার চাই। তখন আমরা কিভাবে ফলনটা বেশি হবো, আমরা এর একটা পরামর্শ চাই আপনার কাছে। আমাদের খুব হাসি খুশি কৃষক ভাই, জি জি। আমাদের লিচু চাষের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে পোকার আক্রমণটা যেটা হয় আমাদের ক্ষেত্রে, লিফ মাইনার বা হপারের আক্রমণ হয়, অনেক সময় লিচির ক্ষেত্রে ভুরারের আক্রমণ, আমরা কিরা পাই খেতে গেলে, দেখা যায় যে মাথার কাছটাতে। এটার ক্ষেত্রে সবচেয়ে আমাদের ম্যানেজমেন্টটা জরুরি। আমাদের যে ফল গাছ, যেহেতু লিচু গাছ, অবশ্যই লিচু গাছের যে সকল
ডালপালা, পুরাতন ডালপালা ছিটে দিতে হয় ফল সংগ্রহ করার পরে, যাতে পুরাতন ডালপালাগুলো না থাকে, আবার নতুন ডালপালা হয়। তাহলে কি হবে যে আমাদের যে পোকার যে বাহকগুলা নষ্ট হয়ে যায়। এবং আমাদের যে লিচুর ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, যদি বৃদ্ধির কথা উনি বলেছেন, যে বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশে যে আমরা যে জলবায়ুর যে ইফেক্ট বলতেছি, পরিবর্তনের যে ইফেক্ট, এটা কিন্তু একটা কারণ। এই জন্য আমি এই বাইকে বলবো সবসময় যেন অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা যেন এইটা না হয়। এই জন্য কী করে তাকে একটা নিয়মিত সেচ দিতে হবে। তার যে তাপমাত্রা, অতিরিক্ত তাপমাত্রা কিন্তু ইমব্যালেন্স পরিবেশটা হবে না। তাহলে তার একটা সময় সে গাছটা যখন ইমব্যালেন্স হবে না, তখন তার কিন্তু শারীরবৃত্তীয় যে প্রবলেম, যে অনেক ফল ঝরে পড়ে যাওয়া, এইগুলো তার রোধ হবে। আর খেয়াল করতে হবে যে আমাদের নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, যেহেতু তার ফলন বৃদ্ধির দরকার, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে ফল গাছের যে সুষম সারের ব্যবহার, এটা যেন নিয়মিত করে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা মেসেঞ্জারের অনেক কৃষক ভাইদের অনেক সমস্যা পাই। তেমনই দুটি প্রশ্ন আপনাকে এখন করব। প্রথম প্রশ্নটি মেসেঞ্জারে বশির রাজবাড়ী থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন লিচুর অ্যানথ্রাকনোজ রোগের সমাধান কি? ধন্যবাদ। আসলে লিচুর যে অ্যানথ্রাকনোজ, এটা আসলে কিন্তু একটা ছত্রাকজনিত রোগ, এবং ছত্রাকজনিত রোগের যে সমস্যাটা হচ্ছে যে আমরা যে ম্যানেজমেন্ট করি, এটা যদি আমাদের ক্লিন কালচার না হয়, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ বেড়ে যাবে। এই অ্যানথ্রাকনোসও কিন্তু একই রকম। যদি পুরাতন ডালপালা থাকে, ফল সংগ্রহ করার পরেই আমাদের পুরাতন ডালপালা ছেটে দিতে হয়, যাতে নতুন ডালপালা হবে, ওইখানে আমাদের আবার নতুন ফল আসবে, এবং তখন এই ছত্রাকের আক্রমণ এমনিতেই কমে যাবে। আর যেহেতু এখন তার কিছুটা অ্যানথ্রাকনোজের আক্রমণ হয়ে গেছে, তাকে কিন্তু খেয়াল করতে হবে যে তাকে একটা যে ফাঞ্জিসাইড, ছত্রাকনাশক, এখানে কিন্তু আবার কেউ যদি ইনসেক্টিসাইড ইউজ করে তাহলে কিন্তু হবে না, এখানে আমাদের ফাঞ্জিসাইড ইউজ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। মেসেঞ্জারের আরেকটি প্রশ্ন আছে আমাদের কাছে। সালাম, তিনি ভালুকা থেকে প্রশ্নটি করেছেন। তিনি জানতে চেয়েছেন কাঁঠাল গাছের কিছু কাঁঠাল পাকার আগেই ফেটে যাচ্ছে, তিনি এক্ষেত্রে কি করতে পারেন? ধন্যবাদ। আসলে যে কাঁঠাল গাছে কিন্তু ওই যে দেখবেন যে বাজারে গেলে অনেক কাঁঠাল গাছে ফাটা, গা ফেটে যায়। এটা হচ্ছে এটার জন্য অনেকগুলো কারণ জড়িত। প্রথম কারণ হচ্ছে যদি আমাদের যে শারীরবৃত্তীয় যে ব্যালেন্স, যদি ধরনের যে হঠাৎ করে খরা, প্রচুর টেম্পারেচার 40 বা 38, 39, 40, তারপর হঠাৎ করে 2 দিন 3 দিন প্রচুর বৃষ্টি, তখন দেখা যাচ্ছে কি এটা যে হঠাৎ করে রস বেড়ে যায়, হঠাৎ করে তখন এটা ব্যালেন্স রাখতে পারে, চামড়াটা ফেটে যায়, চামড়াটা টার্জিডিটি হয়ে যায়, ফেটে যায়। এটা একটা কারণ। এটা কিন্তু ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার হয়, কারণ সে ইমব্যালেন্স হয়ে যায়। আর অন্য একটা কারণ হচ্ছে অনেক সময় দেখা কি যে ছত্রাকজনিত কারণে যে ছোটো ছোটো পাতলা যে উপরের যে অংশটা, চামড়া আমরা যেটা বলি, ওটা অনেক সময় নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার কারণে পরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটু ইমব্যালেন্স পরিবেশ হলেই ওই নরম জায়গাটা ফেটে যায়, এবং ফাটা জায়গা দিয়ে আসলে রস বের হয়, এবং যে কোনো রকম রোগ আক্রমণ করার ওই পোকা আক্রমণ করে, যে ফ্রুট বুরার জাতীয় কিছু পোকা আক্রমণ করে। আর একটা কারণ হচ্ছে এখানে যদি আমরা অনেকে কি করা হয় যে যখন ফল আসার সময় কিছু নাইট্রোজেন ইউরিয়া সার দিয়ে দেয়, যাতে এটা দ্রুত বড় হয়। কিন্তু এই দ্রুত বড় করতে গিয়ে দেখা যায় সে টার্জিডিটি, তার যে একটা ফিজিওলজিক্যাল যে মুভমেন্ট, ওটা ঠিক রাখতে পারে না। যখন তাকে আমরা জোর দিয়ে বড় করতে চাই, তখন এটা ফেটে যায়, তখন তার চামড়াগুলো ফেটে যায়। এটাকে অনেকে আমরা মনে করি দ্রুত বড় হয়ে যাবে, কিন্তু দ্রুত বড় হতে গেলে কিন্তু আমাদের ব্যালেন্সড ফার্টিলাইজারটা ইউজ করতে হবে। কোনো একটা অংশ বেশি ব্যবহার করলে এটা আমাদের ফাটার স্যার, তার বোঝা গেল নানা রকম আসলে কারণ থাকতে পারে। আপনাকে এবারে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারটাই বেশি, এটা কিন্তু কোনো ডিজিজের কারণে হয় না স্যার। একদমই। সরাসরি ফোনে একজন কৃষক যুক্ত আছেন, আমরা তার সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কৃষক ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন এটি জানিয়ে আপনার প্রশ্ন করুন। জি, আমি তানভীর বলতেছিলাম ঠাকুরগাঁও থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চাচ্ছিলাম, তো কোন জাতের পেঁয়াজ চাষ করলে আমি গ্রীষ্মকালীন একটু বেশি ভালো পাবো? ধন্যবাদ। আসলে আমাদের দেশে কিন্তু পেঁয়াজের এখন কিন্তু যে আমরা শীতকালে, আগে দেখা যাচ্ছে কি শুধুমাত্র শীতকালে পেঁয়াজের চাষ হতো। পেঁয়াজের যেহেতু তাদের যে শেলফ লাইফ বেশি দিন স্টোর করা যায় না, তাহলে দেখা যাচ্ছে একটা সময় কিন্তু আমাদের পেঁয়াজের কারসিটি অভাব দেখা যেত। এবং পেঁয়াজ নিয়ে স্যার আমরা দেখেছি যে বাজারে প্রায় খুব বেশি দাম উঠে যাচ্ছে, নিয়ন্ত্রণে থাকছে না। কিন্তু এখন কিন্তু আমাদের কৃষক ভাইদের একটা সচেতনতা তৈরি হয়েছে, এবং আমাদের
কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকেও কিছু জাত মানে অবমুক্ত করা হয়েছে যে সামার সিজনের জন্য ভালোভাবে চাষ করা যায়, গরম উপযোগী। এখন আমাদের শীতকালে কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু তুলনামূলক বেশি হয়, গরমে আমাদের যে সামার সিজনে পেঁয়াজের মানে তেমন একটা ফলন কম হয়। পেঁয়াজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাকে স্ট্যান্ডিং ওয়াটার, যেটা জলাবদ্ধতা, এটা সহ্য করতে পারে না। এখন তো আমাদের কৃষি গবেষণার বাড়ি পেঁয়াজ 2, 3 ও 5 এই 3টা ভ্যারাইটি আছে। এর মধ্যে যদি সে বাড়ি পেঁয়াজ 5 এটা যদি চাষ করে, এটার সাইজ অনেক বড় এবং এটার ফলন প্রায় দ্বিগুণ। এটা আমাদের সামার সিজনের জন্য সবচেয়ে উপযোগী একটা জাত, বাড়ি পেঁয়াজ 5। সে যদি এই জাতের ভ্যারাইটিটা ইউজ করে, তাহলে আমি বিশ্বাস করি সে ফলনও বেশি পাবে এবং তার বাজার মূল্য মানে সে লাভবান হবে। আকাশ প্রশ্ন করছেন, শশা গাছের পাতা কুঁচকে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে, এখন তিনি কি করতে পারেন? ধন্যবাদ। আসলে শশা জাতীয় যে গাছগুলোতে যে পাতা কুঁকড়ে যায়, এটা বিভিন্ন কারণে পাতা কুঁকড়ে যেতে পারে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যদি এফিড জাতীয় কিছু জাপ পোকা বা এই পোকা থাকে, যদি পাতা, এটা কিন্তু বোঝা যাবে জমিতে গেলেই যে এফিডের কিছু পোকা, জাপ পোকা আছে। তাহলে জাপ পোকা যদি থাকে, তখন কি গেলে তারা কিন্তু এই যে কুশগুলা খেয়ে ফেলে, তখন এটা মানে একদম হয়ে যায়, কুচকে যায়, রসগুলা শুকিয়ে পাতাগুলা কুচকে যায়। এবং এটা থেকে পরবর্তীতে কি হয়, ভাইরাসের আক্রমণ হয়, যেহেতু এটা পোষক পোকা হিসাবে কাজ করে। এটা একটা হয়। যদি ওই পোকাগুলার খেয়াল করতে হবে। আর একটা কারণ হতে পারে, যখন আমাদের ইমব্যালেন্স হয়ে যায়, মানে আমাদের তাপমাত্রা এবং খরা, অতি আর্দ্রতাও যদি বেশি হয়ে যায়, তখন এটা কি হচ্ছে, কুচকে যায় পাতাগুলো, আবহাওয়াজনিত কারণে। আর নিউট্রিয়েন্টের কারণে অনেক সময় দেখা যাচ্ছে, যদি আমাদের যে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা এইগুলো কিন্তু ম্যাগনেসিয়াম আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, যদি ওইটা পরিমাণে মাটিতে যদি অভাব হয়, তখন ওই পাতাগুলো কুচকে যায়। কিছু কিছু পাতা ক্ষেত্রে মাকড়ের আক্রমণ যদি হয়, মাইটের আক্রমণ কিন্তু দেখা যাচ্ছে উপর দিকে, উপরের দিকে কুচকে যায়। আবার এফিডের আক্রমণে কিন্তু এটা নিচের দিকে কুচকে যায়। এটা দেখা যাচ্ছে মরিচের পাতায় বেশি হয়, যেহেতু এটা শশা বা অনেক বড় পাতা, তাই এই জন্য ওইটা বোঝা যায় না। কিন্তু মাইটের আক্রমণ তখনই বোঝা যাবে যদি তাই পাতার নিচে দেখো যে তুলার মতো কিছু দেখা যাবে, তখন বোঝা যাবে এটা মাইটের আক্রমণ হয়। অবজার্ভ করতে হবে, জমিটা অবজার্ভ করে পাতাটা দেখার পরে, পরিদর্শন করার পরে, তারপর এটা কি কারণে হচ্ছে। যদি দেখা যাচ্ছে না কোনো অ্যাফিড নাই অথবা মাকড় নাই, তখন বুঝতে হবে যে আমার নিউট্রিয়েন্টের কারণে হচ্ছে। তাহলে আমাদের ওই অনুযায়ী আমাদের পদক্ষেপ। এবং সবসময় মাঠ কিন্তু যে কোনো ফসলই যখন মাঠে লাগানো হয়, এটা কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এখন যদি আমার দেখা যাচ্ছে আমার নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কারণে, তখন আমি পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড দিলে তো আমার ক্ষতিকর, এটা লাভ হবে না। এই জন্য আমাদেরকে আগে মাঠ পর্যবেক্ষণ করে তারপর যথাযথ পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আজকের অনুষ্ঠানে আপনার জন্য যে সকল আমরা দর্শকদের প্রশ্ন রেখেছিলাম মোটামুটি শেষ। একদম শেষ প্রশ্নটি করব। জামালপুর থেকে প্রশ্ন করেছেন, বহুস্তর বা মাল্টি লেয়ার চাষ সম্পর্কে তিনি জানতে চান এবং বাংলাদেশে এর সম্ভাবনা কতটুকু। ধন্যবাদ। আসলে মাল্টি লেয়ার যে চাষ পদ্ধতি, এটা হচ্ছে দুইভাবে এটা নির্ণয় করা হয়, গাছের উচ্চতা অনুযায়ী। মানে দেখা যাচ্ছে একটু সাইজে ছোট, মাঝারি, উঁচু, এই 3 ধরনের ফসল একই জমিতে চাষ করা হয়। আবার দেখা যাচ্ছে কি যদি শিকড়ের উপর ভিত্তি করে, তাদের শিকড়টা কি ডিপ রুটেড মানে গভীরমূলী, মধ্য গভীর মানে মাঝারি গভীর এবং একটা মানে নিম্ন স্তর, এই তিনটা লেভেল অনুযায়ী এটা করা হয় আমাদের যেন জমিতে যে নিউট্রিয়েন্ট থাকে এটা যেন পর্যাপ্ত ব্যবহারটা যেন হয়। কারণ আমরা যদি একটা লেভেলে শুধু একটা গাছ লাগাই, তাহলে শুধু ওই একটা লেভেল থেকে ব্যবহার হচ্ছে, বাকি উপর নিচের নিউট্রিয়েন্টগুলো কিন্তু আমাদের অপচয় হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে স্যার একই জমি থেকে একাধিক ফসল একসাথে পাচ্ছি এবং এটা কিন্তু 3 থেকে 4 গুণ কিন্তু ফলন হয়ে যাচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে কি হয়, এখন যে হোমস্টেড গার্ডেন যেটা আমরা বলি, বসত বাড়িতে বাগান করে, এটা কিন্তু এখন প্রায় খুব মানে বাংলাদেশে এটার কিন্তু অনেক প্রচলন আছে, যে তার পুষ্টি বাগান যেটাকে আমরা বলি নিজেরাই তার, তখন কিন্তু এই মাল্টি লেয়ার পদ্ধতিটা খুবই কার্যকরী। যেহেতু যা জমি থাকে অল্প, তখন দেখা যাচ্ছে কি আমাদের যেমন কিছু যে ফল কুইক গ্রোয়িং, যেটা পেঁপে, কলা, এইগুলার পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের লেবু, মানে এর চেয়ে একটু নিচু
যে লেবু জাতীয় ফলনগুলো এক একটার এক এক রকম এক এক সময় আসে, একসাথে সবগুলো ফল হয় না। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো, আবার দেখা যাচ্ছে কি এখানে আমরা যে সবজি চাষ করতেছি, সবজির পাশাপাশি আমরা আদা হলুদ যেহেতু এটা ছায়াতে হয়, তাই আদা হলুদও কিন্তু গাছের নিচে আমরা রাখতে পারতেছি। তার মানে আমার এই অনেক সময় দেখা যায় যে স্যার আমাদের বড় গাছ দিয়ে আমরা মেটে আলু বা গাছ জাতীয়, চুই ঝাল জাতীয় এসব, যেটা আমাদের লতানো গাছ, আমরা লতানো গাছ কিন্তু এই গাছে উঠিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে আমাদের যে মাল্টি লেয়ার যে পদ্ধতিটাতে একই জমিতে আমরা বিভিন্ন ধরনের সবজি, তার আমাদের ডাইভার্সিটিও আসতেছে, যে আমাদের ফ্যামিলির লোকজনের যে যে পছন্দ আছে সবগুলো কিন্তু আমরা একই জায়গায় দিতে পারতেছি। এই মাল্টি লেয়ার পদ্ধতিটা এই জন্যই আমাদের দেশে কিন্তু এখন খুবই জনপ্রিয়, মানে বসত বাড়িতে একটা জনপ্রিয় চাষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দিন দিন এটা আরো খুবই আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আসলে একটা জমি থেকে একাধিক ফসল একই সাথে পাওয়া এবং প্রত্যেকটা স্তরের খাবার এবং স্পেস, যেটা আমরা বলি ফাঁকা জায়গা, এটার ব্যবহারটা নিশ্চিত জরুরি। হ্যাঁ, এইটার ক্ষেত্রে খেয়াল করতে হবে কি মাল্টি লেয়ারের ক্ষেত্রে সে যেন জৈব সারটা ইউজ করলে কি হবে, জৈব সার কিন্তু তার যে নিউট্রিয়েন্টগুলো সাপ্লাই করে স্লোলি, কারণ আমাদের যেহেতু মাল্টি লেয়ার, তাতে কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত এই মাটিতে কিন্তু ফসলগুলো থাকতে হবে। তাই জন্য সে যদি কিছু জৈব সার, এই যে নাবাব ক্রপ কেয়ারের কিছু মানে জৈব সার আছে, খুবই ভালো, এবং তাতে নিউট্রিয়েন্টের পার্সেন্টেজ অনেক বেশি। যে অন্যান্য তুলনায় দেখা যায় 1% ইউরিয়া, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পার্সেন্টেজটা অনেক কম থাকে, কিন্তু নাবা ক্রপ কেয়ারের যে জৈব সার, ওইটা কিন্তু নাবা জৈব সার, এটা কিন্তু ভালো, এবং এর মধ্যে অনেক যে নিউট্রিয়েন্ট ক্যাপাসিটিটা অনেক ভালো থাকে। এই সপ্তাহে হাতে যে প্রশ্নগুলো ছিল, দর্শকদের পাঠানো নানা সমস্যা, সেগুলোর আপনি দারুণ সমাধান দিয়েছেন। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ফসল, মৎস্য বা গবাদি পশু সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টিভি 7/A/ক, তেজগাঁ শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করব। আপনারা এতক্ষণ ছিলেন দীপ্ত টিভির সাথে, দেখছিলেন নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের এই সপ্তাহের আয়োজন। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আপনাদের পাঠানো কৃষি সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।